নমস্কার। বিশ্ব বাংলা সংবাদের সৌজন্যে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মধ্য কলকাতার টাকিয়া হাউস বালক বিভাগের শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ। আগের দুদিনের মতো আজকেও আমি প্রথমে ক্লাস 9 দিয়ে শুরু করব। ক্লাস 9-এ আগে যে গল্পটি পড়িয়েছিলাম আশা করি তোমাদের প্রত্যেকের কিছুটা হলেও উপকৃত হয়েছো তোমরা। আজকে আর গল্প নয়, আজকে একটা কবিতা পড়াবো। কবিতাটির নাম আকাশে সাতটি তারা। কবি হলেন জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা এই কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি জীবনানন্দ দাশকে বলা হয় চিত্ররূপময় কবি। চিত্ররূপময় কবি এই বিশেষণে বিশেষিত করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ররূপময় কবি, রূপসী বাংলার রূপ তন্ময় কবি জীবনানন্দ দাশ বাংলাকে ভালোবেসেছেন, গভীরভাবে ভালোবেসেছেন। তার সেই ভালোবাসার ফসল হচ্ছে রূপসী বাংলার কাব্যগ্রন্থ। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রায় প্রতিটি কবিতার ছত্রে ছত্রে কবির তার বাংলার প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কথাই বর্ণিত হয়েছে। বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। বাংলার এই যে রূপ সৌন্দর্য, সেই রূপ সৌন্দর্য কবি ভুলতে পারেননি কখনো। কবি আবার যদি জন্ম নিতে চান, আবার যদি জন্ম হয়, কবি এই বাংলাতেই ফিরে আসতে চান। বারবার করে কবির কাব্যে, কবির কবিতায় সেই কথাগুলো ফুটে উঠেছে। তোমরা জানো সেই বাংলা অর্থাৎ মাতৃভূমির প্রতি যে গভীর মমত্ববোধ যার মধ্যে রয়েছে, যার মধ্যে ছিল, সেই কবি হলেন জীবনানন্দ দাশ। তারই লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের আকাশে সাতটি তারা কবিতাটি আমি পড়াবো। তার আগে একটু বলি, কবিতাটি আসলে চতুর্দশপদী কবিতা, যাকে ইংরেজিতে বলা হয় সনেট। এই চতুর্দশপদী কবিতা বাংলা সাহিত্যে, বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম এনেছিলেন। এই চতুর্দশপদী কবিতায় 14টি পংক্তি বা লাইন থাকবে। প্রথম 8টি, পরে 6টি। এই 8 আর 6 অর্থাৎ অষ্টক আর ষষ্ঠক বা শতক। এই 8 আর 6-এ ভাগ করা আছে। মধুসূদন যে চতুর্দশপদী এনেছিলেন তাতে 14 মাত্রা ছিল। আমরা যে কবিতাটি পড়ব তাতে কিন্তু মাত্রা সংখ্যা বেশি, প্রত্যেকটি পংক্তিতে 22টি করে মাত্রা রয়েছে। সেই চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনের ধর্মী যে কবিতা, সেই কবিতাটির নাম হচ্ছে আকাশে সাতটি তারা। আকাশে সাতটি তারা তোমরা জানো। সাতটি তারা কাকে বলি আমরা? সপ্তর্ষি মণ্ডল। এই সাতটি তারা বা সপ্তর্ষি মণ্ডল অন্যান্য তারাগুলোর চেয়ে অনেক বেশি উজ্জ্বল, আকাশকে অনেক বেশি, আকাশের বুকে অনেক বেশি শোভা পায়, অনেক বেশি দীপ্তি দান করে। সূর্য অস্ত যাওয়ার পরপরই সেই, যেহেতু ঔজ্জ্বল্য বেশি, সেই কারণে কিন্তু এই তারাগুলো ফুটে ওঠে অনেকের আগে, অন্য তারাগুলোর আগে, অর্থাৎ দৃষ্টিগোচর হয়। আকাশে সেই সাতটি তারা কখন ফুটে উঠছে, সেই সময় কবি কি করছেন, সেই সময়কার কবির যে অনুভূতি, সেই অনুভূতির কথাই এই কবিতার মধ্যে কবি ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার যে অনিন্দ্য সুন্দর রূপ, সেই রূপের কথাও কবি এই কবিতার মধ্যেই তুলে ধরেছেন। দেখা যাক কবিতায় কবি ঠিক কি বলছেন। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে। কখন আমরা তারা দেখি? যখন সূর্য অস্ত যায়। সূর্য অস্ত যাওয়ার পরে যখন আস্তে আস্তে প্রকৃতিতে অন্ধকার নেমে আসে,
তাহলে প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন হয়, আকাশটা অদ্ভুত এক সৌন্দর্যে ভরে ওঠে। সেই অদ্ভুত যে সৌন্দর্য, অলৌকিক যে সৌন্দর্য, সেই অনিন্দ সুন্দর দৃশ্য, যে দৃশ্য দেখে আমরা অভিভূত হই, একই রকমভাবে কবিও কিন্তু অভিভূত হয়েছিলেন আকাশের সেই, এক কথায় বলবো, অলৌকিক সৌন্দর্য, অপার্থিব সৌন্দর্য। সেই সৌন্দর্য দেখে অভিভূত কবি বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। আজ আজ সত্যি কথা বলতে এই নগর জীবনে ঘাস মাঠ যেগুলো আজ প্রায় নেই বললেই চলে, গ্রামীণ জীবনে হয়তো একটু আধটু পাওয়া যাবে, কিন্তু একটা সময় প্রচুর এইরকম ফাঁকা মাঠ, যখন সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় কিন্তু আকাশ যখন এই রকম অপার্থিব সৌন্দর্যে ভরে উঠছে, সেই আকাশের দিকে দৃষ্টি রেখে কবি আকাশের সেই সৌন্দর্য আকণ্ঠ পান করলেন। সেই আকাশের সৌন্দর্যে অভিভূত কবি বলছেন, যখন 7টি তারা অর্থাৎ এই সপ্তর্ষি মণ্ডল ফুটে উঠছে, তখন আমি তা দেখতে পাই। টের পাই মানে দেখতে পাই। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা লাল মেঘ, দেখো আমরা লাল মেঘকে অনেক রকম ভাবে দেখেছি, সিঁদুরে মেঘ, সোনালী মেঘ, লাল মেঘ না বলে অনেকে সোনালী মেঘ বলছেন, বিভিন্ন রকম উপমা দিয়েছেন মেঘের। কিন্তু কবি অস্তগামী সূর্য বা মেঘের যে উপমা দিচ্ছেন, কার সঙ্গে? কামরাঙার সঙ্গে। কামরাঙা আমরা অনেকে জানি 5টা শির বিশিষ্ট এক ধরনের সবুজ ফল। এই ফলটা একটু টক হয়, স্বাদটা টক, পাকলে কি হয় বলছে ঠিক লাল নয়, অনেকটা সোনালি রঙের। এই সোনালি রংটাকেই কবি বলছেন কামরাঙা লাল মেঘ। অর্থাৎ সূর্য যখন অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশের যে রং, সেই রংটাকে কবি এইভাবে উপমিত করছেন, এইভাবে তুলে ধরছেন। পশ্চিম আকাশের মেঘের রংটা হচ্ছে কামরাঙা, অর্থাৎ পাকা কামরাঙার মতো অনেকটা লালচে বা সোনালি মেঘ, মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। মৃত মণিয়া, মণিয়া হচ্ছে ছোট্ট বা ক্ষুদ্র এক ধরনের পাখি। তাহলে যে কোনো পাখি বলি বা যে কোনো জীব জন্তু মানুষ যাই বলি না কেন, মৃত্যুর পরে তার মধ্যে আর কোনো প্রতিক্রিয়া বা নড়াচড়া থাকে না। ঠিক ঠিক একই রকমভাবে কবি বলছেন গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কে ডুবে গেছে? সারাদিন পৃথিবীকে আলো দান করে, সারাদিন প্রকৃতিকে আলো দান করে যে সূর্য, সেই সূর্য এখন ওই মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গা সাগর কেন বলছেন? আসলে আমরা যদি পশ্চিম আকাশের দিকে তাকাই, পশ্চিম দিকে তাকাই, সেদিকে যদি জলাশয় থাকে, জলাভূমি থাকে, মনে হয় কি জলাভূমির অপর পার যদি দেখতে না পায়, মনে হয় সেই সূর্য সেই জলের মধ্যেই বুঝি অবগাহন করছে, অর্থাৎ জলের মধ্যেই বুঝি সেটা আত্মগোপন করছে বা ডুবে যাচ্ছে। সেই কারণে কবি বলছেন সূর্য যেন সেই গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গাসাগর আমরা জানি, গঙ্গাসাগর বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ আমরা গঙ্গাসাগর সম্পর্কে আমরা অনেকটাই জানি ওয়াকিবহাল। কেন? গঙ্গাসাগরে আমরা জানি সেই পৌষ সংক্রান্তিতে পৌষ মেলা হয়। এই পৌষ সংক্রান্তি মেলা, গঙ্গাসাগরের মেলা, বহু লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে পুণ্য স্নানের জন্য আসে সেই গঙ্গাসাগর। তো বলছেন সেই গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। একটু লক্ষ্য করবে আমি কোথায় থামছি। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আজকের বাংলা আর তখনকার বাংলা, যে সময় কবি লিখছেন, এই বাংলার মধ্যে অনেক পার্থক্য। আজকের বাংলা কিন্তু সন্ধ্যার পরেও কিন্তু শান্ত হয় না। আজকের বাংলার মানুষ অনেক বেশি কি কর্মচঞ্চল, অনেক কাজের মধ্যে তাদেরকে শুধু সন্ধে নয় মাঝ রাত পর্যন্ত কাজ করতে হয়, যার ফলে আজকে কিন্তু সেই শান্ত পরিবেশ আমরা পাই না। যে সময়কার কথা বলছেন কবি, সেই সময় কি সন্ধ্যার পর আস্তে আস্তে মানুষ, ধীরে ধীরে মানুষ তারা গ্রামে গঞ্জে মাঠঘাট থেকে ঘরে ফিরে আসছে, পাখিরা বাসায় ফিরে আসছে, চারিদিকে যাবতীয় কোলাহল সেটা নির্জনতা বা নীরবতায় পর্যবসিত হয়। যেই কারণে কবি বলছেন শান্ত। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। অনুগত কেন? অনুগত শব্দের অর্থ হচ্ছে বাধ্য, অর্থাৎ
প্রকৃতির এই নিয়ম, প্রকৃতির এই যে সান্ধ্যকালীন রূপ, এই সান্ধ্যকালীন রূপের কোনো পরিবর্তন নেই। প্রতিদিন একই নিয়মে, একেবারে স্বাভাবিক নিয়মে যে সন্ধ্যা নেমে আসে, সেই সন্ধ্যার কোনো পরিবর্তন নেই। সেই সন্ধ্যা একই নিয়মে প্রত্যহ যেহেতু আসে, সেই কারণে সেটাকে বলছেন অনুগত সন্ধ্যা। অনুগত বাংলার নীল সন্ধ্যা। নীল কেন বলেছেন দেখো, অনেক সময় নীল শব্দটার অনেক ব্যাখ্যা আসে। একটা জায়গায় এই রূপসী বাংলা কাব্যেরই কবি এক জায়গায় বলেছিলেন নীল মৃত্যু উজাগর। নীল মানে দেখো যখন কি হয়, শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়, শরীরটা আস্তে আস্তে কালচে হয়ে যায়, নীলাভ হয়ে যায়। ঠিক একই রকমভাবে বাংলার বুক থেকে সূর্য অস্ত গেছে, বাংলা আস্তে আস্তে কি হচ্ছে, কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। এই কালো আর নীল অনেকটা প্রায় একই রকম। গাঢ় অন্ধকার নেমে আসেনি, হালকা অন্ধকার, সেই হালকা অন্ধকারটাকে কবি এখানে নীল বলে উল্লেখ করেছেন। বাংলা নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কবি কি বলছেন, কেশবতী কন্যা। কেশবতী মানে যে নারীর অনেক চুল রয়েছে, বেশ লম্বা লম্বা চুল, প্রচুর ঘন কালো চুলে একেবারে মাথা ভর্তি, তাকে বলা হয় কেশবতী। এই কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তাহলে কাকে কেশবতী কন্যা বলছেন? এই বঙ্গ প্রকৃতিকে। আসলে বঙ্গ জননী বলি, আমাদের যেমন গর্ভধারিণী জননী আছে, সেই রকম দেশ মাতৃকা রয়েছে। এই দেশ মাতৃকা অর্থাৎ কবি এখানে বঙ্গ জননীকে কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। তাহলে এই বঙ্গ জননীর কেশ কোনটাকে বলছেন? আসলে এই গাঢ় কালো অন্ধকার, এই অন্ধকারকে কবি এখানে কালো চুলের সঙ্গে তুলনা করে বঙ্গ প্রকৃতিকে এখানে নারী মূর্তি বলে কল্পনা করে তিনি বলছেন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। আমার চোখের পরে, চোখের পরে মানে বলছে দেখো পয়ের আগে একটা অ্যাপোস্ট্রফি রয়েছে, মানে আমার চোখের ওপরে, আমার মুখের ওপরে, এই অর্থে আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। তাহলে চুল আগেই বলেছি, চুল মানে অন্ধকারকে বলেছিলাম, সেই অন্ধকার আমার চোখ মুখকেও একই রকম ভাবে কিন্তু আবৃত করছে। ঢেকে দেওয়া, আচ্ছাদিত করা, আবৃত করা। আমার চোখের ওপরে, আমার মুখের ওপরে একই রকমভাবে সেই অন্ধকার আবৃত করে দিয়েছে। অর্থাৎ আমার চোখ মুখও অন্ধকারে আবৃত হয়েছে, আচ্ছন্ন হয়েছে। চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। কবি বলছেন দেখো, যেটা আমি প্রথমেই বলেছিলাম, বাংলা কবির এত প্রিয়, বাংলাদেশ কবির এত প্রিয়, তার মাতৃভূমি কবির এত প্রিয়। বলছে পৃথিবীতে এত জায়গায় রয়েছে, এত সুন্দর সুন্দর দেশ রয়েছে, দৃশ্য রয়েছে, আমরা জানি। তা সত্ত্বেও কবি কি বলছেন দেখো, কবি বলছেন এই রকম সৌন্দর্য, অর্থাৎ এই রকম কন্যা, এই কন্যাকে পৃথিবীর কেউ দেখেনি। অর্থাৎ পৃথিবীর কোথাও এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য নেই, পৃথিবীর কোনো দেশ এত সুন্দর নয়। সহজ করে যদি বলি, বলছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। দেখি নয় অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। দেখি নয় অত অজস্র চুলের চুমা। চুমা মানে জানো তোমরা, চুম্বন, অর্থাৎ চুলগুলো এসে ঢেকে দিয়েছে। কাদের ঢেকে দিয়েছে? আচ্ছাদিত করেছে, আবৃত করেছে। কাদের আবৃত করেছে? বলছেন বিভিন্ন বৃক্ষ জাতীয় যে গাছ, মানে বড় বড় গাছগুলো, সেই গাছগুলোকে ঢেকে দিয়েছে কে? কালো অন্ধকার। এই ঢেকে দেওয়াকে কবি এখানে চুমা বা চুম্বনের সঙ্গে তুলনা করেছেন। হিজলে কাঁঠালে জামে। হিজল হচ্ছে এক ধরনের বৃক্ষ জাতীয় গাছ, কাঁঠাল আম এগুলো আমরা প্রত্যেকেই জানি। অবিরত মানে হচ্ছে অনবরত, অর্থাৎ সন্ধ্যার পর থেকে আবার পরের দিন সূর্য ওঠা পর্যন্ত, অর্থাৎ সারা রাত্রি একই রকমভাবে সেই অন্ধকারে আবৃত থাকে বাংলার এই বিভিন্ন বৃক্ষ, বাংলার এই প্রকৃতি। জানি নাই অত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসী চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। বলছে জানি নাই অত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসী চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। কি বলছেন দেখো, বলছে চুলের বিন্যাস। চুল তোমাদের আগেই বলেছি, চুল মানে কিন্তু এখানে চুল নয়, চুলের একটা গন্ধ আছে, চুলের একটা সুগন্ধ আছে, আবার চুলের দুর্গন্ধ আছে। কিন্তু বাস্তবে চুল বলতে কবি যেটা দেখিয়েছেন সেটা কি বলছেন? সেটা বলছেন কিন্তু অন্ধকার। তোমরা জানবে
দেখবে বেশিরভাগ সুগন্ধ জাতীয় ফুলগুলো ফোটে কিন্তু রাতের বেলায়। কেন? দিনের বেলায় পশু, বিভিন্ন পশু পাখিকে আকৃষ্ট করতে পারে ফুলগুলো তার সৌন্দর্যের দ্বারা, কিন্তু রাতের বেলা সৌন্দর্যে আকৃষ্ট হবে না। কেন? অনেক জীবজন্তু আছে রাতে দেখতে পায় না, তাহলে কিভাবে আকৃষ্ট করে? বলছে সেই তার সুগন্ধ দিয়ে আকৃষ্ট করে। তাই বেশিরভাগ ফুলগুলো কিন্তু, সুগন্ধি ফুলগুলো রাতের বেলা ফোটে এবং তাদের রং কিন্তু স্বভাবত সাদা হয়। তো বলছেন এই যে ফুলের গন্ধ, বিভিন্ন যে ফুলের সৌরভ, এই ফুলের সৌরভে চারিদিক আমোদিত হয়। সেই জন্য কবি বলছেন, কি বলছেন? জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। পৃথিবীর কোথাও কিন্তু এই রকম প্রকৃতি, এই রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং সৌরভ দেখা যায় না। যে কারণে কবি বলছেন যে রূপসী চুলের বিন্যাসে। নরম ধানের গন্ধ, কি আছে? নরম ধান। নরম ধান মানে দেখো, ধান বিশেষ করে তখন একবারই ধান হতো, মানে একবারই বছরে ধান হতো, সেটা হচ্ছে আমন ধান। যে আমন ধানটা বর্ষাকালে রোপণ করা হয় এবং মোটামুটিভাবে অগ্রহায়ণ মাস, পৌষ মাসে সেটা ঘরে উঠে আসে। কার্তিক মাস এই সময় কিন্তু সেই ধানের শীষ আসে। ধানে যখন শীষ আসে, ধানের মধ্যে ছোট মানে খুব নরম ধান সেটা, এবং ভেতরে হালকা রস থাকে, সাদা রস। তারপর সেই ধানটা আস্তে আস্তে পুষ্ট হয়, সেই ধানটা পাকে, যে ধানটা দিয়ে পরবর্তীকালে চাল হয়, সেই চালটাই কিন্তু আমরা আহার করি বা খাই। হচ্ছে নরম ধান। এই যে মাঠে ধানের শীষ, সেই ধানের শীষের একটা গন্ধ, সবুজ ধানে চারিদিক একেবারে ভরে রয়েছে, পরিপূর্ণ হয়ে রয়েছে, তার একটা গন্ধ, যে গন্ধকে কবি বলছেন নরম ধানের গন্ধ। কলমির ঘ্রাণ। কলমি হচ্ছে এক ধরনের শাক। এই কলমির শাক কিন্তু আমরা অনেকে খেয়ে থাকি। সেই কলমির শাক, তার একটা ঘ্রাণ, তার একটা গন্ধ। হাঁসের পালক। বাংলাদেশ অনেক দারিদ্র্য এখানে রয়েছে, অভাব রয়েছে, অনটন রয়েছে। সেই দারিদ্র্য, অভাব, অনটন দূর করার জন্য গৃহপালিত নানা ধরনের পশু পাখি আমাদের আছে। এই গৃহপালিত এটি পাখি হচ্ছে হাঁস। বলছে সেই হাঁসের পালক, সেই পালকগুলো ঝরে থাকে এখানে ওখানে নানা জায়গায়। বলছে সর। সর হচ্ছে এক ধরনের ঘাস। পুকুরের জল। এই পুকুর, এখন তো সত্যি কথা বলতে শহরাঞ্চলে পুকুরের খুবই অভাব, তাই পুকুরের স্নানাভাব। আমরা অনেকে সাঁতার শিখতে যাই, হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে কোথাও পুকুর রয়েছে, সেখানে আমরা সাঁতার শিখতে যাই। কিন্তু গ্রামের দিকে অনেক পুকুর, যে পুকুরে অনায়াসে সাঁতার কাটা যায়, এবং সাঁতার কাটতে কাটতে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাঁতারও হয়, ভালো সাঁতার শিখতে পারে। সেই পুকুরের জলে অবগাহন করা, পুকুরের জলে স্নান করা, সেই পুকুরের জল, তার যে একটা সৌন্দর্য। চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। চাঁদা সরপুঁটি এগুলো হচ্ছে এক ধরনের মাছ, ছোট ছোট মাছ, যে মাছগুলির, মাছের একটা গন্ধ থাকে তোমরা জানো। বলছে এই মাছের যে একটা গন্ধ, একটা আঁশটে গন্ধ, সেই গন্ধ। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। কিশোরী যুবতী নয়, আবার একেবারে শিশু নয়। বলছে শিশু আর যুবতী বা তরুণীর মাঝামাঝি হচ্ছে কিশোরী। বলছে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। যখন এমনি গরমকালেও দেখবে চালের মধ্যে জল দিলে সেই জলটা কিন্তু বেশ একটু ঠান্ডা হয়, আর ঠান্ডা জলে যখন চালটা ধোয়া হচ্ছে, হাতটাও বেশ একটু শীতল। অর্থাৎ এই শীতল একটা অনুভূতি, একটা অপূর্ব স্পর্শ। এই অপরূপ স্পর্শের যে একটা অনুভূতি, কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের মধ্যে কবি সেই কথাটাকেই বোঝাতে চাইছে। তাই বলছেন শীত হাত খান। কিশোরের পায়ে দলা মুথা ঘাস। কিশোরের পদদলিত মুথা ঘাস। মুথা হচ্ছে এক ধরনের ঘাস, যে ঘাসের গোড়ায় দেখবে একটু অর্বুদ জাতীয় জিনিস থাকে, সহজ করে বলি গোটা। ওই গোটাটাকে যদি একটু পেশাই করো, দেখবে একটা সুগন্ধ বেরোচ্ছে। এই ধরনের ঘাস, যেটা হচ্ছে মুথা ঘাস বলছেন কবি। আর বলছেন দেখো, কিশোরের পায়ে দলা মুথা ঘাস। আমরা যখন পথ চলি, পথ চলতে চলতে নানা রকমের আমাদের পায়ের নিচে পড়ে ঘাস থেকে নানা জাতীয় ছোট কীট পতঙ্গ। একই রকমভাবে সেই
গ্রামের মানুষ, গ্রামের কিশোর পথ চলতে চলতে তার পায়ের নিচে এইভাবে পদদলিত হয় সেই মুঠো ঘাস। অর্থাৎ বাংলার এই যে বিভিন্ন চিত্র, বাংলার বিভিন্ন ছবি, গ্রামীণ বাংলার নানা দৃশ্য, নানা ছবি কবি এইভাবে উপস্থাপন করছেন বা তুলে ধরছেন। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল বটের ফল, বট ফলগুলো পেকে যায়। আমরা অনেক ফল খেয়ে থাকি, অনেক ফল আমরা খাই, কিন্তু পশু পাখিতে খায়, বট ফল সেই অর্থে প্রায় কেউ খায় না, একমাত্র বাদুড় ছাড়া। যে ফলগুলো পেকে থাকে, আর লাল গাছের বুকে এই লাল পাকা ফলগুলো দেখতে বেশ সুন্দর, সেই ফলগুলো এক সময় কি হয়, ঝরে পড়ে, কারণ গাছের বুকে সেগুলো আর কিন্তু আটকে থাকতে পারে না, ঝরে পড়ে। আমরা প্রত্যেকেই চাই আমার জীবনটাকে একটু কাজে লাগাই, একটু মানুষের কাজে লাগাই, একটু অপরের উপকারে লাগাই, অপরের জন্য যদি কিছু করতে পারি। প্রত্যেকটি মানুষ চায় ঠিক একই রকমভাবে জগতে যত রকম প্রাণী আছে, যত রকম পশু পাখি আছে, গাছগাছালি আছে, ফুল আছে, ফল আছে, প্রত্যেকেই চায় আমি কাজে লাগি। সেই অর্থে বট ফলগুলো কিন্তু সেই অর্থে কারোর সেইভাবে উপকারে আসে না, তাই তার জীবনটা ব্যর্থ। সেই ব্যর্থ জীবন নীরবে সে কিন্তু চোখের জল ফেলে, তাই এক সময় গাছ থেকে সে মাটিতে পড়ে যায়। তাই বলছেন ব্যথিত গন্ধ, বলছে সেই ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, সেই নীরবে সে একেবারে মাটিতে পড়ে থাকে। এরই মাঝে বাংলার প্রাণ, এত কিছুর মধ্যে রয়েছে বাংলার প্রাণ, বাংলাদেশের যাবতীয় সৌন্দর্য, বাংলাদেশের যাবতীয় সব কিছু মিলিয়ে রয়েছে, বাংলাদেশের সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। এর মধ্যে কাদের মধ্যে? একেবারে আমরা এখান থেকে আসব, সেই নরম ধানের গন্ধ থেকে, কলমির ঘ্রাণ থেকে, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরের পায়ে দলা, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, সব কিছুর মধ্যে সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের বাংলার প্রাণ, আমাদের বাংলার সৌন্দর্য, আমাদের বাংলার প্রকৃতি, বাংলার জীবন। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। কবি বলছেন আকাশে 7টি তারা যখন ফুটে উঠেছে, কবি টের পান কখন ফুটে উঠেছে, তাহলে সন্ধেবেলা, যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, সেই মুহূর্তে আকাশে 7টি তারা ফুটে উঠেছে। কবি সেটা উপলব্ধি করতে বা দেখতে পান। কোথায় বসে দেখতে পান? ঘাসের বিছানায়, গালিচার মতো পাতা রয়েছে সবুজ ঘাস, সেই ঘাসের বিছানায় বসে, সেই আদিগন্ত বিস্তৃত সবুজ মাঠের মধ্যে বসে কবি কিন্তু উদার উন্মুক্ত প্রকৃতিতে আকাশের দিকে চেয়ে এই 7টি তারাকে দেখতে পান। দেখো আকাশে 7টি তারা কবিতাটি, এই কবিতার মধ্যে কি ধরনের প্রশ্ন হতে পারে? যেমন দেখো, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা কাকে বলা হয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? এইভাবে প্রশ্ন হতে পারে। বলছেন দেখো, দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। এই চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন, কখন তিনি এই দৃশ্য দেখেছেন, এইভাবে প্রশ্ন হতে পারে। জানি নয় এত স্নিগ্ধ গন্ধ ঝড়ের উপসী চুলের বিন্যাসে। বলছেন এই স্নিগ্ধ গন্ধ কেন, স্নিগ্ধ গন্ধ কিসের, এইভাবেও প্রশ্ন করতে পারেন। আর দেখো, এরই মাঝে বাংলার প্রাণ, এরই মাঝে বলতে কার মাঝে বলা হয়েছে বা কাদের মাঝে বলা হয়েছে? বাংলার প্রাণ কিভাবে এদের মাঝে, তা ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন হতে পারে। একই রকমভাবে প্রশ্ন হতে পারে আকাশে 7টি তারা কবিতায় কবির বঙ্গভূমির প্রতি বা মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা ব্যক্ত করো, এ ধরনের একটা প্রশ্ন হতে পারে 5 নম্বরের প্রশ্ন। একই রকমভাবে হতে পারে বঙ্গ প্রকৃতির যে সৌন্দর্য, অর্থাৎ নিসর্গ সৌন্দর্য তুলে ধরেছেন, তা ব্যাখ্যা করো। এইভাবে তোমাদের প্রশ্ন হতে পারে আকাশে 7টি তারা কবিতা থেকে। ঠিক আছে, ক্লাস 9 আমি এখানে শেষ করব, তোমরা প্রশ্ন করতে পারো, প্রশ্ন করবে। আমি এবার একটু ক্লাস 10 শুরু করি, 10-এর অনেকটা একটু বাকি আছে। হ্যাঁ,
ক্লাস টেনের ছেলেমেয়েরা তোমরা অপেক্ষা করছো জানি, কিন্তু দেখো একটু বাকি ছিল, গতদিন সময়ের অভাবে পারিনি। হ্যাঁ, একটা কবিতা পড়াতে প্রায় দুদিন তো শেষ, 2.5 দিন হতে গেল। ঠিক আছে, কথা নয়, শুরু করি। আমরা এখানেই শেষ করেছিলাম, তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবে। আমরা শেষ করেছিলাম নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, এখানে আমরা শেষ করেছিলাম। দেখো সন্তান হয়ে বাবাকে কিভাবে সাহস যোগাচ্ছেন, ভরসা যোগাচ্ছেন, আর সেই সন্তানকে পেয়ে বাবার জীবন ধন্য, পিতার জীবন ধন্য। সেই ধন্য বাবা, ধন্য পিতা ঠিক কি বলছেন দেখো। আলিঙ্গি কুমারী এতটা তিনি সন্তানের প্রতি মুগ্ধ হয়েছেন, সন্তানের প্রতি এতটাই খুশি হয়েছেন, খুশি হয়ে তাকে আলিঙ্গন দিলেন, স্নেহের আলিঙ্গন দিলেন। বলছেন আলিঙ্গি কুমারী চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। চুম্বি শির, স্নেহের চুম্বন দিলেন তার মস্তকে, স্নেহের চুম্বন দিয়ে মৃদুস্বরে উত্তর করলেন দেখো। মানে জোরে বলতে পারলেন না। কেন? যে দশানন রাবণ বলেছিলাম তিনি ত্রিভুবনপতি, স্বর্গ মর্ত পাতালে রাজত্ব করেছেন, সেই দশানন রাবণ কিন্তু আজকে অনেকটাই কোথায়? প্রায় পরাজয়ের মুখে। অনেক কিছু তার এখন মনে হচ্ছে, অনেক কিছু তার বিপক্ষে যাচ্ছে, বিরুদ্ধে যাচ্ছে, সেটা তিনি বুঝতে পাচ্ছেন। বলছেন অনেক সন্তান, অনেক সৈন্য, দেশবাসী তারা ইতিমধ্যে নিহত হয়েছে, বুঝতেই পাচ্ছেন তার পরাজয় অবশ্যম্ভাবী। যে কারণে কিন্তু তার সেই উদাত্ত কণ্ঠ নেই, মৃদুস্বরে বলছেন। ভীত রাবণ মৃদুস্বরে বলছেন, কি বলছেন? উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। লঙ্কা স্বর্ণ লঙ্কা বলা হয়, সেই স্বর্ণ লঙ্কার পতি বা রাজা বলছেন রাক্ষসগুলো শেখর তুমি বৎস। ওহে বাছা, তুমি রাক্ষসগুলো শেখর, তুমি রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর, তুমি রাক্ষসগুলো ভরসা। তাহলে কার কাছে ভরসা রাখতে পারি? যে শ্রেষ্ঠ, যে বীর, যার সেই বীরত্ব রয়েছে রক্ষা করার মতো, তার কাছে ভরসা রাখতে পারি। তাই রাবণ তার অন্যতম পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎকে বলছেন তুমি রাক্ষসগুলো ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এ কাল সমরে, এই ভয়ঙ্কর যুদ্ধে, বুঝতে পাচ্ছেন এই সমর খুব সাধারণ সমর নয়, সমর মানে যুদ্ধ। এই ভয়ঙ্কর যুদ্ধে তার সেই অন্যতম পুত্রকে পাঠাতে তার ইচ্ছে করছে না। কেন? কোনো কিছুই তার পক্ষে যাচ্ছে না, সবটাই বিপক্ষে যাচ্ছে। তাই এই রকম একজন পুত্রকে হারাতে তিনি কিছুতেই পারবেন না, যে কারণে তাকে যুদ্ধে পাঠাতে তার একেবারেই ইচ্ছে নেই। হায় বিধি বাম মম প্রতি। আবার দুঃখ করে বলছেন বিধাতা আমার প্রতি বাম অর্থাৎ বিরূপ। লাইনটা দিয়ে প্রশ্ন হয় যে বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছেন, তাই বলছেন হায় বিধি বাম মম প্রতি। মম প্রতি মানে আমার প্রতি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পুত্রের কাছে তিনি প্রশ্ন করছেন, কি বলছেন? পাথর কখনো জলে ভাসে? অথচ রামের স্পর্শে সেই পাথর জলে ভেসেছে। তোমরা জানো সমুদ্রের উপর সেতু নির্মাণ করা হয়েছে সেই পাথর দিয়ে। পুরাণ অর্থাৎ রামায়ণে এমন কাহিনী রয়েছে, তারই উল্লেখ করে বলছেন পাথর জলে ভাসে, এটা কেউ কখনো শুনেছে? অথচ রাবণের যে কেমন করে, রাবণের প্রতি বিধি বা বিধাতা যে বাম বা বিরূপ হয়েছেন সেটা বোঝা যাচ্ছে কিভাবে? যে পাথরও জলে ভাসছে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? মৃত্যুর পরে মানুষ জীবন ফিরে পায়, প্রাণ ফিরে পায়, এটা কেউ কখনো শুনেছে? কিন্তু সেটাও শোনা যাচ্ছে। এগুলো রাবণ ভাবছেন বিধাতা বিরূপ হয়েছে তার প্রতি, যার কারণেই কিন্তু এই অলৌকিক বা অবাস্তব ঘটনাগুলো ঘটছে। ওই জন্য বলছেন কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। পিতার এই ধরনের হীনমন্যতা বলবো, পিতার এই ধরনের শোক প্রকাশ, পিতার এই ধরনের ভীতি, যা দেখে ইন্দ্রজিৎ কিন্তু বাবাকে বা পিতাকে আরো বেশি করে সাহস দিয়ে বলছেন। কি বলছেন দেখো, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তরিলা মানে উত্তর করলেন, বীর দর্পে মানে বীরত্বের অহংকারে, বীরত্ব সহকারে উত্তর করলেন। কে উত্তর করলেন? অসুরারি। অসুরারি, অসুর যোগ অরি,
অরি মানে শত্রু জানো, অসুর কারা, এখানে রাক্ষসদের অসুর বলা হয়েছে। তাহলে অসুরারি মানে অসুরের অরি মানে অসুরের শত্রু মানে রাক্ষসদের শত্রু। রাক্ষসদের শত্রুকে রাম, সেই অর্থে এখানে রাম। অসুরারি রিপু মানে রামের রিপু মানে রামের শত্রু মানে শত্রুর শত্রু। কে সেই শত্রুর শত্রু? ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ। তাহলে অসুরারি রিপু কি দাঁড়ালো? মেঘনাদ। তিনি উত্তর করলেন, কি ছাড় সে নর। ছাড় মানে কি? অনেক সময় কি বলছেন, একেবারে খুব অবহেলা করা, গুরুত্ব না দিয়ে খুব গুরুত্বহীনভাবে বলছেন, ওই জন্য ছাড় কথাটা ব্যবহার করছেন। মানে শ্রী রামচন্দ্র তার কাছে কোনো রকম বীর নয়, একেবারে অতি সাধারণ একজন ব্যক্তি, অতি সাধারণ একজন বীর। বীর বলতেও তার ঘৃণা হয়, যে কারণে তাকে ছাড় বলছেন। তাই বলছে কি ছাড় সে নর। নর অর্থে এখানে পুরুষ বা মানুষ। তারে ডরাও আপনি রাজেন্দ্র, ওহে রাজা শ্রেষ্ঠ। রাজা ইন্দ্র, ইন্দ্র অর্থে শ্রেষ্ঠ তোমরা জানো। তারে ডরাও আপনি রাজেন্দ্র, তারে মানে কাকে বলছেন? শ্রী রামচন্দ্রকে। ডরাও মানে ভয় পাও, সেই রামচন্দ্রকে তুমি ভয় পাচ্ছ, ওহে রাজা শ্রেষ্ঠ। এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। কোন কলঙ্ক? যে বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছেন আর যুবক সন্তান যিনি কিনা ঘরে বসে রয়েছেন, যিনি ভয় পাচ্ছেন, যুদ্ধে যাচ্ছেন না, এটা সন্তানের কাছে কলঙ্ক। ওই জন্য বলছেন এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। ঘুষিবে মানে ঘোষিত হবে, প্রচারিত হবে। কোন কলঙ্ক? আবার বলি, বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছেন আর যুবক সন্তান তিনি ঘরে বসে রয়েছেন, তিনি যুদ্ধে যাচ্ছেন না, এটা সন্তানের কাছে কলঙ্ক। এই কলঙ্ক প্রচারিত হবে। তাই বলছেন এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। হাসিবে মেঘবাহন। মেঘবাহন কে? মেঘবাহন, মেঘবাহন হচ্ছেন দেবরাজ ইন্দ্র। মেঘবাহন ইন্দ্র তিনি হাসবেন। কেন হাসবেন তোমরা জানো? ইন্দ্রকে বন্দী করেছিলেন, পরাজিত করেছিলেন। আজকে সেই ইন্দ্রজিৎ, যে ইন্দ্রজিৎ দেবরাজ ইন্দ্রকে পরাজিত বন্দী করেছিলেন, সেই ইন্দ্রজিৎ আজকে ভয় পেয়ে যুদ্ধে যাচ্ছেন না, বাবাকে পাঠাচ্ছেন, তার পিতাকে পাঠাচ্ছেন। এটা তো হাসিরই। ওই জন্য বলছেন ইন্দ্রজিৎ যদি যুদ্ধে না যান তাহলে কে হাসবেন? দেবরাজ ইন্দ্র হাসবেন। তাই বলছেন হাসিয়েছেন রাবাধ্য দেবতা, তিনিও রুষ্ট হবেন, ক্ষুব্ধ হবেন তার প্রতি। একটা প্রশ্ন দেখি, অরিজিৎ কুমার পাইন বলছে মেঘবাহন শব্দের অর্থ কি? মেঘবাহন, মেঘবাহন মেঘ বহন করেন যিনি, অর্থাৎ এখানে ইন্দ্রকে মেঘবাহন বলা হয়। হ্যাঁ, সায়ন সাধুকা লিখেছে স্যার সমাজটা বোঝাবেন। সমাজটা বোঝাবো, এটা শেষ করার পরেই সমাজ ধরছি। সমাজ আজকে বোঝাবো, তোমাদের অনেকের অনেক অনুরোধ ছিল, এরপরে আমি সমাজটা ধরছি। অভিষেক দাস লিখেছে স্যার ক্লাস 10-এর বহুরূপীটা শুরু করবেন প্লিজ। আচ্ছা। গীতা দত্ত লিখেছে নিকুম্ভিলার অর্থ কি? নিকুম্ভিলা বলছে নিকুম্ভিলা হচ্ছে একটি যজ্ঞ গৃহ। সহজ করে বলি, নিকুম্ভিলা হচ্ছে একটা মন্দির, যে মন্দিরে ইন্দ্রজিৎ পুজো করতেন, তার আরাধ্য দেবতা বিভা বসু বা অগ্নির পুজো করতেন, সেই মন্দিরের নাম হচ্ছে নিকুম্ভিলা। বলছে লঙ্কাপুরীর অভ্যন্তরে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত একটি যজ্ঞ গৃহ বা মন্দির হচ্ছে নিকুম্ভিলা। এবার দেখো বলছেন মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি, তাহলে অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, একবার নয় দুবার করে আমি শ্রী রামচন্দ্রকে পরাজিত করেছিলাম। তোমরা জানো একবার তিনি পরাজিত করেছিলেন কিভাবে? বলছেন সেই নাগ বা সাপ, সাপ দিয়ে বেষ্টন করেছিলেন। দ্বিতীয়বার তাকে হত্যা করেছিলেন। তাহলে এই যে মানুষটিকে এইভাবে হত্যা করা হয়েছে, যে মানুষটিকে এইভাবে পরাজিত করা হয়েছে, সেই মৃত মানুষ কিভাবে জীবিত হয়েছে সেটাই তার প্রশ্ন। তাই বলছেন দুইবার আমি হারানো রাঘবে, রাঘব মানে রঘু বংশের রাজা রাঘব অর্থাৎ রামচন্দ্র, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে। বলছে আর একটি বার আমাকে আদেশ করো, অর্থাৎ অনুমতি দাও, একবারের জন্য, এটাই শেষবার, এরপরে আর তোমার কাছে অনুমতি চাইব না, শেষবারের জন্য আমাকে অনুমতি দাও, দেহ আজ্ঞা মোড়ে আমাকে অনুমতি দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে কোন ঔষধের দ্বারা?
বীর অর্থাৎ শ্রী রামচন্দ্র প্রাণ ফিরে পায়, কিভাবে সে জীবিত হয়, কিভাবে তিনি প্রাণ ফিরে পান আমি এবার দেখব। কেন দুবার তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু যে কোনোভাবে যে কোনো প্রাণ ফিরে পেয়েছিলেন। এবার আর সে সুযোগ রাখবেন না বলে ইন্দ্রজিৎ বাবাকে জানাচ্ছেন, কথা দিচ্ছেন। বাবাকে এইভাবে আশ্বস্ত করলেন। আশ্বস্ত করার পরে বাবা কি করছেন দেখো, বাবা হিসেবে দশানন কি করছেন, কহিলা রাক্ষসপতি, রাক্ষসের প্রতি অর্থাৎ রাক্ষসের রাজা রাবণ বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, বলশালী কুম্ভকর্ণ। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, তোমরা জানো তিন ভাই। সেই বলশালী শক্তিশালী কুম্ভকর্ণ তিনি তার ভাই, তাই বলছে ভাই মম, আমার ভাই কুম্ভকর্ণ, তিনি বলশালী শক্তিশালী, তাই আমি জাগানু অকালে ভয়। এই ভয়ঙ্কর যুদ্ধে ভয় পেয়ে শেষ পর্যন্ত তিনি কুম্ভকর্ণকে অকালে ঘুম ভাঙিয়েছিলেন। বলছে কুম্ভকর্ণ বর পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে, 6 মাস তিনি ঘুমোবেন। 6 মাস ঘুমানোর পর যেদিন তিনি জাগবেন, প্রচুর খাবেন এবং সেই দিন তার সঙ্গে যুদ্ধে কেউ কিন্তু পারবে না, মানে তিনি অপরাজেয় হবেন। কিন্তু অকালে ঘুম ভাঙলে কি হবে, অকালে ঘুম ভাঙলে সেই শক্তি তার পাওয়ার কথা নয়, পাননি, যার কারণে তিনি নিহত হয়েছিলেন। সেই দুঃখের কথা, সেই শোকের কথা বলছেন। প্রায় অপরাজেয় সেই ভাই কুম্ভকর্ণ, তাকে অকালে ঘুম থেকে জাগিয়ে তারও মৃত্যু হয়েছে। সেই জন্য বলছেন দেখো, অকালে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, দুঃখ করে বলছেন তাই না, সিন্ধু তীরে মানে সাগরের তীরে পড়ে রয়েছে, ভূপতিত মাটির নিচে পড়ে রয়েছে তার সেই দেহ, মাটিতে পড়ে রয়েছে তার দেহ, সেই সিন্ধু তীরে সাগরের তীরে তার সেই বিশাল বপু সুবিশাল দেহ পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, গিরিশৃঙ্গ পর্বতের চূড়া যেমন কিংবা বড় বড় গাছ যেমন বজ্রের আঘাতে ভুলুণ্ঠিত হয়, মাটিতে পড়ে, ঠিক সেই রকমভাবে বলছে পর্বতের চূড়া কিংবা বড় বড় গাছ যেমন বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে, সেই রকমভাবে কুম্ভকর্ণ মাটিতে লুটিয়ে রয়েছেন। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, ঠিক আছে, একান্তভাবে যুদ্ধে যাওয়ার যদি তোমার ইচ্ছে থাকে, বৎস ওহে বাছা, আগে পুজো ইষ্ট দেবে, আগে পুজো ইষ্ট দেবে। ইন্দ্রজিৎকে বলছেন তার ইষ্টদেব, একটু আগেই আমি বললাম তার ইষ্টদেব হচ্ছেন অগ্নি বা বিভাবসু। সেই অগ্নি বা বিভাবসুকে আগে পুজো করো, পুজো করে তাকে তুষ্ট করো, তার আশীর্বাদ নিয়ে যুদ্ধ করতে যাও, তাহলে রাবণ নিশ্চিন্ত হবে। ওই জন্য বলছেন কেন, অগ্নিদেব বা বিভাবসুর আশীর্বাদ নিয়ে গেলে ইন্দ্রজিৎকে পরাজিত করার মতো কিন্তু কেউ থাকবে না, অর্থাৎ কেউ ইন্দ্রজিৎকে পরাজিত করতে পারবেন না। সেই জন্য বলছেন আগে ইষ্টদেবকে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, বীরমণি মানে বীর শ্রেষ্ঠ, ওহে বীর শ্রেষ্ঠ, ওহে বীরমণি, নিকুম্ভিলা যজ্ঞ গৃহে যাও, সেখানে গিয়ে বিভাবসু বা অগ্নিদেবের পুজো করো, তাকে তুষ্ট করো, তার আশীর্বাদ নাও, আশীর্বাদ নিয়ে তারপর যুদ্ধক্ষেত্রে যাও। তাই বলছেন নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, সাঙ্গ করো মানে শেষ করো, ওহে বীরমণি মানে বীর শ্রেষ্ঠ। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আগামী দিন সেনাপতি হয়ে তুমি যুদ্ধক্ষেত্রে যাবে। যুদ্ধের একটা নিয়ম আছে, যাকে সেনাপতি করে পাঠানো হয় তার যদি মৃত্যু হয়, পরের দিন আবার কাকে সেনাপতি করে পাঠানো হবে সেটা কিন্তু বিরোধী পক্ষকে জানানো হয়, বিরোধী বা শত্রু শিবিরে জানানো হয়। তাই আগামী দিন ইন্দ্রজিৎ তিনি কিন্তু সেনাপতি হয়ে যাচ্ছেন, তাই সেনাপতি হয়ে যাওয়ার আগে কাকে, তার আরাধ্য দেবতাকে সন্তুষ্ট করতে হবে, তার আশীর্বাদ নিয়ে তারপর যুদ্ধে যেতে হবে। সেই জন্য বলছেন নিকুম্ভিলা যজ্ঞ গৃহে গিয়ে আগে তোমার আরাধ্য দেবতার পুজো করো, সেই পুজোর সাঙ্গ করে তারপর তুমি যুদ্ধে যাবে। কেন, আগামী দিন তোমাকে সেনাপতি পদে আমি বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, চেয়ে দেখো অস্তাচলগামী মানে সূর্য অস্ত যাচ্ছে, দীননাথ মানে সূর্য, এবে মানে এখন, বলছে সূর্য অস্ত যেতে বসেছে, অস্তমিত সূর্য, এই সময় যুদ্ধ করা যাবে না বা যুদ্ধ করা ঠিক নয়, উচিত নয়। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে,
এখন নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, সকালবেলা গিয়ে রাঘবের সঙ্গে বা শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো। রাঘব মানে হচ্ছে রামচন্দ্র। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক। এই কথা বলে রাজা অর্থাৎ রাবণ বা দশানন তিনি যথাবিধি মানে বিধি মতো মানে নিয়ম মতো, নিয়ম আছে প্রত্যেক জিনিসের, বিধি আছে, নিয়ম আছে, রীতি আছে, সেই রীতি মেনে নিয়ম মেনে কি করলেন, নিয়ে গঙ্গোদক, গঙ্গা উদক অর্থাৎ গঙ্গার জল, উদক মানে হচ্ছে জল, সেই গঙ্গার জল নিয়ে কি করলেন, অভিষেক করিলা কুমারে। কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাদ, মেঘনাদকে তিনি অভিষেক করলেন, অভিষিক্ত করলেন, অধিষ্ঠিত করলেন, অর্থাৎ আগামী দিন তিনি সেনাপতি হয়ে যুদ্ধযাত্রা করবেন, সেই জন্য তিনি আগামী দিনের সেনাপতি পদে তাকে বরণ করে নিলেন। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক, তার অংশবিশেষ অভিষেক কবিতা, যেটা মোটামুটিভাবে তোমাদের শেষ করা হলো। এর প্রশ্নগুলো তোমাদের বলেছিলাম, কিছু প্রশ্ন এসছে দেখো। ডলি চক্রবর্তী লিখেছে হায় বিধি বাম মম প্রতি, বলছে এই লাইনটা আর একবার বুঝিয়ে দেবেন। ঠিক আছে, হাই মানে দুঃখ করে বলছে, হাই হচ্ছে একটা দুঃখ বা বেদনা সূচক অব্যয় পদ, আমরা অনেক সময় হাই বলি তাই না, হাই হাই আমার কি হলো, তাই না, তো বলছেন সেই হাই শব্দটা প্রয়োগ করেছেন সেইভাবে, অর্থাৎ বেদনা বা দুঃখ করে বলছেন। বিধি মানে বিধাতা, বাম শব্দের অর্থ বিরূপ, মানে বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছেন, মম প্রতি, মম মানে আমার, আমার প্রতি, তাহলে রাবণ বলছেন বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছেন। কেন আমার প্রতি বিরূপ হয়েছেন বুঝবো কি করে, ও যে বলছেন পাথর জলে ভাসছে, ও যে বলছেন মৃত মানুষ পুনরায় প্রাণ ফিরে পাচ্ছেন, মানে মরা মানুষ বেঁচে উঠছে, যে কারণে রাবণ বুঝতে পারছেন, কি বুঝতে পারছেন, বিধাতা তার প্রতি বিরূপ হয়েছেন। এছাড়া যে যুদ্ধ তিনি অনায়াসে জয়লাভ করতে পারেন সেই যুদ্ধগুলো কিন্তু তিনি জয়লাভ করতে পারছেন না, ইত্যাদি নানা কারণে তিনি ভাবছেন বিধাতা তার প্রতি বিরূপ হয়েছেন। আচ্ছা, সারা হাজরা লিখেছে স্যার ছাড় মানে কি, ছাড় হচ্ছে অবহেলা সূচক একটি পদ, মানে অবহেলা করে বলছেন, মানে গুরুত্বহীন, এই অর্থে আমরা ছাড় কথাটা ব্যবহার করি। কি ছাড় মানে ওকে গুরুত্ব দেওয়া হলো না, ওকে গুরুত্বহীন করে দেওয়া, গুরুত্বহীন মনে করা, এই অর্থে ছাড়। সুনিতা গুহ বলছে অস্তাচলগামী দীননাথ, এই লাইনটার মানে কি, অস্তাচলগামী মানে অস্তাচলে গমন করেছেন, অস্তাচলে মানে অস্ত যাচ্ছেন, কে অস্ত যাচ্ছেন, দীননাথ, দীননাথ মানে হচ্ছে সূর্য, দীননাথ শব্দের অর্থ সূর্য, দয় হস্যিকার দন্তন, আর দয় দীর্ঘিকার হয়ে গেলে মানেটা পাল্টে যাবে, তখন হবে দীননাথ মানে ঈশ্বর হয়ে যাবেন, কিন্তু এখানে দেখো বইতে দয় হস্যিকার আছে, এই দয় রস্যিকার হচ্ছে দীননাথ, এখানে দীননাথ মানে সূর্য, অর্থাৎ সূর্য অস্তা চলে যাচ্ছেন, সহজ করে বলি সূর্য ডুবে যাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, অরিজিৎ একই প্রশ্ন করেছে দীননাথ শব্দের অর্থ কি, দীননাথ মানে হচ্ছে দিনের নাথ, দীননাথ অর্থাৎ দীননাথ, ও দয় দীর্ঘিকার দিয়েছে যদিও, আমি দয় দীর্ঘিকার মানে সেটাও বলেছি, দীননাথ দয় দীর্ঘি হলে হবে ঈশ্বর, আর দয় হস্যিকার হলে হবে সূর্য। ঠিক আছে, তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা বলো, আমি একটু এবার সমাসে আসি, অনেক সমাসের অনেক সময় খুব একটা নেই। ঠিক আছে, আমি একটু শুরু করি। দেখো, সমাস শিখতে নাকি 6 মাস লাগে, না 6 মাস নয় 6 ঘন্টাও লাগে না, যদি তোমরা একটু মনোযোগ সহকারে শেখো। দেখো সমাস শব্দের অর্থ কি, এইরকম প্রশ্ন আমরা পেয়ে যাই। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমাস শব্দের অনেক সময় ব্যুৎপত্তি নির্ণয় করতে আসে, ব্যুৎপত্তি যাকে আমরা বলি প্রকৃতি প্রত্যয়, ব্যুৎপত্তি নির্ণয় করতে আসে কি, যেমন ধরো সমাস শব্দের ব্যুৎপত্তি যদি নির্ণয় করতে হয় আমরা কিভাবে নির্ণয় করব, সমপূর্বক অস যুক্ত ঘং, সমপূর্বক অস যুক্ত ঘং,
ঘং না দিয়ে তোমরা অ দিতে পারো। বুঝতে পারছো? সম, উপসর্গ, ধাতু হচ্ছে, দেখো আমি ধাতু চিহ্ন দিলাম, তোমরা হাইফেন দিয়েও লিখতে পারো। হুম, অস ধাতু, তার সঙ্গে ঘং হচ্ছে প্রত্যয়, ঘং না দিয়ে আমরা অ দিতে পারি, অপ্রত্যয় দিতে পারি। ঠিক আছে? তাহলে সমাস শব্দের ব্যুৎপত্তি বললাম, সমাস শব্দের অর্থ বললাম। এবার দেখো সমাস কাকে বলে যদি আমাদের প্রশ্ন করা হয়, আমরা কি বলবো? বলছে পাশাপাশি অবস্থিত বা পরস্পর সন্নিহিত একাধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। আবার বলি, পাশাপাশি অবস্থিত বা পরস্পর সন্নিহিত একাধিক পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস। যেমন বলছেন দেখো, সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন। আবার বলি, সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন। যেমন বলছেন, যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি সমান হচ্ছে রাজর্ষি। তাহলে রাজর্ষি এটা সমাসবদ্ধ পদ, সিংহাসন সমাসবদ্ধ পদ। তাহলে এই যে সমাসের কথা আমি বললাম, দেখো সমাস যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের 4-5টা বিষয় জানতে হবে। কি জানতে হবে? যেমন সমস্যমান পদ। সমস্যমান পদগুলো কি? যেমন দেখো, সমাস নির্ণয় করতে গিয়ে বা সমাস এই সমাসবদ্ধ পদটাকে ভাঙতে গিয়ে আমাদের একটা বাক্য ব্যবহার করতে হয়। এই বাক্যের মধ্যে অনেকগুলি পদ থাকে বা একাধিক পদ থাকে। বলছে সমাস অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যস্থিত যে একাধিক পদ থাকে তাদের প্রত্যেকটিকে এক একটি সমস্যমান পদ বলা হয়। যেমন দেখো, আমি যদি বলি মায়ে ও ঝিয়ে, এখানে মায়ে হচ্ছে একটি সমস্যমান পদ, ঝিয়ে হচ্ছে একটি সমস্যমান পদ। মায়ে ও ঝিয়ে, মায়ে একটি সমস্যমান পদ, ঝিয়ে হচ্ছে একটি সমস্যমান পদ। এবার বলছে দেখো, ব্যাসবাক্য যদি বলা হয়, বলছে এই যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে যে পদের দ্বারা ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাসবাক্য। এখানে দেখো মায়ে ও ঝিয়ে পুরোটাই হচ্ছে ব্যাসবাক্য, মায়ে ও ঝিয়ে পুরোটাই ব্যাসবাক্য। তোমাদের বলেছিলাম যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি এই পুরোটাই হচ্ছে এখানে ব্যাসবাক্য। ঠিক আছে? এবার দেখো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এটা আমাদের মনে রাখতে হয়। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলা হয়? বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ অর্থাৎ ব্যাসবাক্য যখন একটি পদে পরিণত হয় বা সমস্যমান পদগুলি এবং সমস্যমান সহায়ক পদগুলি মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন মায়ে ও ঝিয়ে সমান হচ্ছে মায়ে ঝিয়ে, এই মায়ে ঝিয়ে হচ্ছে এটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। একই রকমভাবে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি এটি হচ্ছে একটি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এবার দেখো, সমস্ত পদের মধ্যে দুটো পদ কিন্তু লুকিয়ে থাকে, একটা পূর্বপদ, একটা হচ্ছে উত্তর পদ বা পরপদ। তাহলে সমাসবদ্ধ পদে প্রথম পদটি হচ্ছে পূর্বপদ, পরের পদটি হচ্ছে পরপদ বা উত্তর পদ। এখানে দেখো মায়ে হচ্ছে পূর্বপদ আর ঝিয়ে হচ্ছে পরপদ, মায়ে পূর্বপদ ঝিয়ে পরপদ। এবার দেখো রাজর্ষিতে বলেছিলাম, স্যার রাজর্ষিতে তো একটা পদ না, ওখানেও দুটো পদ আছে, ভালো করে লক্ষ্য করো, রাজা যোগ ঋষি সন্ধি করে হয়েছে রাজর্ষি। তাহলে রাজা আর ঋষি দুটো পদ ওখানেও রয়েছে, একটু একসঙ্গে সন্ধিবদ্ধ হয়ে রয়েছে। তাহলে রাজা হচ্ছে এখানে পূর্বপদ, ঋষি হচ্ছে পরপদ। ঠিক আছে? এবার দেখো স্যার তাহলে তো আরো কিছু পদ এখানে দেখতে পাচ্ছি, যেমন মায়ে ও ঝিয়ে পদে ও রয়েছে, ওটা কি হবে? যেমন আপনি বলেন রাজা ও ঋষি, মানে যিনি রাজা তিনি ঋষি, তাহলে যিনি তিনি কি হবে? বলছে দেখুন এখানে ও, যিনি তিনি এগুলো হচ্ছে সমস্যমান সহায়ক পদ। সমস্যমান পদগুলি ছাড়াও বাকি যে পদগুলি ব্যাসবাক্যে থাকে তাদের বলা হয় সমস্যমান সহায়ক পদ।
এই 4-5টা বিষয় কিন্তু সমাস করার ক্ষেত্রে খুব ভালো করে মাথায় রাখতে হবে, কেন এই শব্দগুলো আমরা পেয়ে যাব বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন রকম লেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এই শব্দগুলো কিন্তু আমরা পেয়ে যাব, যে শব্দগুলো কিন্তু আমাদেরকে শুধু শব্দগুলো মুখস্থ নয়, মনে রাখতে হবে এগুলো আসলে কি। ঠিক আছে, এইবার দেখো সমাসের কিন্তু অনেক রকম পরিবর্তন হয়েছে। আমরা যখন তোমাদের মতো ছিলাম, অর্থাৎ আমরা যখন ছাত্র ছিলাম, সেই সময় কি হয়েছিল, আমরা 6 প্রকার পড়ে এসেছি। আজকে তোমাদের পড়াতে হচ্ছে সমাস 9 প্রকার। তাহলে কি বললাম, সমাস হচ্ছে 9 প্রকার। কি কি আছে? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। আরেকবার বলি, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। সহজ করে মনে রাখার জন্য দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রীহি, নিত্য, অলোপ, বাক্যাশ্রয়ী সমাসটা কমন নিয়ে নিলে ঠিক আছে, সহজভাবে মনে থাকবে 9টা সমাস। এই 9টা সমাসের মধ্যে দেখো প্রথম যে সমাসটির কথা আমি বললাম তার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আচ্ছা একটু প্রশ্ন, অরিজিৎ কুমার পাইন বলছে স্যার সমাসের সংজ্ঞাটা আরো একবার বলবেন। ঠিক আছে, সমাস কাকে বলে বললাম, পাশাপাশি অবস্থিত বা পরস্পর সন্নিহিত একাধিক পদ যখন এক পদে পরিণত হয়। পাশাপাশি অবস্থিত বা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হলে তাকে সমাস বলে। ঠিক আছে, আচ্ছা গীতা দত্ত লিখেছে স্যার ব্যাসবাক্য কাকে বলে? বলছেন সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটিকে বিশ্লেষণ করা হয় যে বাক্যের সাহায্যে তাকে বলা হয় ব্যাসবাক্য। দেখো মুখস্থ নয়, বিষয়টাকে তুমি তোমার মতো করে বোঝাতে পারলেই কিন্তু উত্তরটা ঠিক হবে। একটা ধারণা আছে ব্যাকরণ মুখস্থ করতে হয়, একদম নয়। তুমি বিষয়টা ভালো করে আয়ত্ত করে তোমার মতো করে সেটাকে উপস্থাপন করলে তাতেই যথেষ্ট। তাহলে কি বলছেন দেখো, বলছেন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটিকে যে বাক্যের মাধ্যমে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরেকটা সমার্থক শব্দ আছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, এবার দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা কি বলি, ঝগড়া, তাই না? দ্বন্দ্ব হয়েছে মানে ঝগড়া হয়েছে, না, দ্বন্দ্বে কিন্তু আমাদের দ্বন্দ্ব হয় না, দ্বন্দ্বে আমাদের দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বে আমাদের কি হয়েছে, মিলন আছে। আমাদের দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন, অর্থাৎ সমাসে দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে মিলনের সমাস। বোঝাতে পারলাম? দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে মিলনের সমাস। কারা মিলবে? বলছেন দেখো একাধিক পদ পাশাপাশি বসে যখন এক পদে পরিণত হয় তাকে বলা হয় সমাস। দ্বন্দ্ব সমাসে কি বলছেন, এখানেও কিন্তু একাধিক পদ এক পদে মিলিত হবে এবং উভয় পদই প্রাধান্য পাবে, উভয় পদের অর্থই প্রাধান্য পাবে। যে সমাসে একাধিক পদের মিলন হয় এবং সমসমান প্রত্যেক পদই প্রাধান্য পায়। দেখো সমসমান পদটা আমি ব্যবহার করেছি, শব্দটা ব্যবহার করেছি, সমসমান শব্দটা কিন্তু আমাদের আগে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? বলছেন যে সমাসে একাধিক পদের মিলন হয় এবং সমসমান প্রতিটি পদের অর্থই কিন্তু প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস দেখো, এই দ্বন্দ্ব সমাসে আমি একটা উদাহরণ দিই। ভাই ও বোন, দেখো ভাই বোন, ভাই ও বোন, ভাই বোন, তাহলে ভাই বোন দেখো দুজনকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, কাউকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে না। ভাই বোন দুটো আলাদা পদ নয়, দেখো আমি হাইফেন দিয়েছি, এই হাইফেন দিয়ে কিন্তু একটা পদে পরিণত করেছে, হাইফেন দেওয়া মানে দুটো একটাই পদ। দেখো দ্বন্দ্ব সমাসের পর হচ্ছে
এই সমাসে যে বিষয়গুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো বলছে দেখো, এগুলো অনেক সময় যখন তোমাদের সমাস নির্ণয় করতে আসে ভাগগুলো না লিখলেও চলে, দ্বন্দ্ব সমাস লিখলেই কিন্তু সেখানে চলবে। তোমরা মনে রাখবে সমাস নির্ণয় করতে গেলে যখন ব্যাসবাক্য লিখতে পারছ, ব্যাসবাক্য সঠিক হলে সেখানে হাফ নম্বর থাকে এবং সমাসটা নির্ণয় করতে পারে সেখানে হাফ নম্বর থাকে। অতএব দ্বন্দ্ব সমাসে সেই অর্থে ভাগ, যা দু একটি ভাগ আছে সেগুলো না করলেও তোমাদের খুব একটা এসে যাবে না, ঠিক আছে। এবার বলছেন দেখো, দেখো যেটা বলছেন তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের অনেকগুলো ভাগ রয়েছে, যে ভাগগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে তৎপুরুষ সমাস কাকে বলা হয়? বলছে যে সমাসে পূর্ব পদে কারক বা সম্বন্ধ বোধক বিভক্তি ও অনুসর্গ লুপ্ত হয়। আবার বলি, যে সমাসে পূর্ব পদে কারক বা সম্বন্ধ বোধক বিভক্তি ও অনুসর্গ লুপ্ত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে কি বলেছিলাম মনে রাখবে, উভয় পদের প্রাধান্য। এখানে বললাম পরপদের অর্থ প্রাধান্য পায়, সেই সমাসকে বলা হয় তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, না তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। আরেকবার বলি, কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, না তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। আগে নং তৎপুরুষ ছিল, এখন আমরা না তৎপুরুষ বলছি, নং বললেও খুব ক্ষতি হবে না। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। দেখো খুব সহজ করে বলি, পূর্ব পদ থেকে কর্মকারকের বিভক্তি যদি লুপ্ত হয়ে যায় তাহলে হয় কর্ম তৎপুরুষ। যেমন কি বলছেন, স কে গত স্বগত, স কে গত স্বগত। দেখো স কে হচ্ছে কর্মকারকের বিভক্তি, কে হলো কর্মকারকের বিভক্তি। দেখো স্বগততে কে কিন্তু নেই, স্বগত। তাহলে এই যে পূর্বপদ থেকে কর্মকারকের বিভক্তি উঠে যাচ্ছে, তাই হয়ে গেল কর্ম তৎপুরুষ। একই রকম ভাবে করণ তৎপুরুষ, পূর্বপদ থেকে যদি করণ কারকের অনুসর্গ, ওখানে কিন্তু বিভক্তি নয়, দ্বারা দিয়া কর্তৃক, এগুলো করণ কারকের অনুসর্গ আমরা জানি। পূর্বপদ থেকে যদি করণ কারকের অনুসর্গ লুপ্ত হয়ে যায় তবে তাকে বলা হয় করণ তৎপুরুষ। যেমন মধু দিয়ে মাখা, মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা। যেমন বলছেন নিমিত্ত তৎপুরুষ, একই রকম ভাবে পূর্বপদ থেকে নিমিত্ত কারকের অনুসর্গ লুপ্ত হলে হয় নিমিত্ত তৎপুরুষ। যেমন রান্নার নিমিত্ত ঘর, রান্নাঘর, রান্নার জন্য ঘর বলতে পারো, কোনো অসুবিধে নেই, রান্নাঘর। দেখো পূর্বপদ থেকে নিমিত্ত বা জন্য উঠে যাচ্ছে, তাই নিমিত্ত তৎপুরুষ। অপাদান তৎপুরুষ, পূর্বপদ থেকে অপাদান কারকের বিভক্তি অনুসর্গ যদি উঠে যায় অপাদান তৎপুরুষ হবে। অপাদান কারকে কোন কোন অনুসর্গ হয়? হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এগুলো হচ্ছে অপাদান কারকের অনুসর্গ। তাহলে পূর্বপদ থেকে এই ধরনের অনুসর্গ যদি লুপ্ত হয়, যেমন স্বর্গ থেকে ভ্রষ্ট, স্বর্গভ্রষ্ট, স্বর্গ থেকে ভ্রষ্ট হচ্ছে স্বর্গভ্রষ্ট। তাহলে দেখো পূর্বপদ থেকে থেকে এই অনুসর্গ লুপ্ত হয়ে গেল স্বর্গভ্রষ্ট। অধিকরণ তৎপুরুষ, পূর্বপদ থেকে অধিকরণ কারকের বিভক্তি লুপ্ত হলে, দেখো আমি কর্মতে বিভক্তি বলেছিলাম, অধিকরণে বিভক্তি বলেছি, বাকিগুলোতে কিন্তু বলেছিলাম অনুসর্গ লুপ্ত হয়, এইভাবে মনে রাখবে। তাহলে অধিকরণ কারকের বিভক্তি যদি লুপ্ত হয়, অধিকরণ কারকের বিভক্তি কি? এ, তে, এতে, উন্তুস্তা, এগুলো হচ্ছে অধিকরণ কারকের বিভক্তি। এগুলো যদি লুপ্ত হয়, যেমন কি বনে বাস, বনে বাস বা অরণ্যতে বাস, বনে বাস, বনবাস, অরণ্যতে বাস, অরণ্যবাস, এইভাবে আমরা বলতে পারি। এগুলো হচ্ছে অধিকরণ কারকের অনুসর্গ লুপ্ত, বিভক্তি লুপ্ত হচ্ছে, তাই অধিকরণ তৎপুরুষ। যেমন সম্বন্ধ তৎপুরুষ, পথের রাজা, রাজপথ, পথের এর বিভক্তি, এর র হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি, তাহলে পথের রাজা, রাজপথ, এটা হচ্ছে তোমার সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবার বলছে দেখো না তৎপুরুষ, নং তৎপুরুষ বলতাম আগে, এখন না তৎপুরুষ বলছি, একই জিনিস। বলছে পূর্বপদে যদি না বাচক অব্যয় থাকে,
পূর্বপদে যদি নাবাচক অব্যয় থাকে সে তাকে বলা হচ্ছে না তৎপুরুষ সমাস। বাকিটা তো বুঝতেই পারছো, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যটা কোনটা? পরপদের অর্থ প্রাধান্য। সেই কারণে আমি পরপদের অর্থ প্রাধান্য আর বারবার বলছি না, তোমরা বুঝতেই পারছো। তাহলে কি বলছেন? পূর্বপদে যদি নাবাচক অব্যয় থাকে, যেমন কি বলছেন, নয় শুভ অশুভ, নয় শুভ অশুভ। তাহলে দেখো অটা হচ্ছে নাবাচক পদ, যেহেতু হচ্ছে নাবাচক পদ, তাই এটা হচ্ছে তৎপুরুষ অর্থাৎ না তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। এবার দেখো একটু প্রশ্ন এসছে, বলে দিই। বলছে সুনিতা গুহ বলছে যিনি আর তিনি মানেটা আরেকবার বলবেন। হ্যাঁ, যিনি রাজা তিনি ঋষি বলেছিলাম, ঠিক আছে। যিনি পিতা তিনি ঠাকুর, পিতা ঠাকুর এইরকম। তো বলছেন দেখো যিনি তিনি এগুলো হচ্ছে সমস্যমান সহায়ক পদ। বললাম, বলছে সমস্যমান পদগুলি ছাড়াও ব্যাসবাক্যে আরো কিছু পদ থাকে যেগুলিকে বলা হয় সমস্যমান সহায়ক পদ। সমস্যমান সহায়ক পদ, ঠিক আছে, সমস্যমান সহায়ক পদ। আচ্ছা, আর দেখো তৎপুরুষ সমাসে আর রয়েছে তোমার ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। পূর্ব পদে যদি ক্রিয়া বিশেষণ থাকে, পূর্ব পদে যদি ক্রিয়া বিশেষণ থাকে তাহলে সেটা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যেমন বলছেন দেখো, নিম ভাবে রাজি নিম রাজি, নিম ভাবে রাজি নিম রাজি, অর্ধরূপে মৃত অর্ধ মৃত। নিম অর্ধ এগুলো দেখো বিশেষণ পদ, যে কারণে এগুলোকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। সময় একেবারে শেষ, আমি উপপদ তৎপুরুষটা বলে ছেড়ে দিচ্ছি। উপপদ তৎপুরুষ হচ্ছে সমাসবদ্ধ কৃদন্ত পদের পূর্বপদকে বলা হয় উপপদ। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ। যেমন বলছেন পঙ্কে জন্মে যা পঙ্কজ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। দেখো পরপদটা হচ্ছে জ, জ মানে জাত বা জন্ম। এই জ হচ্ছে এখানে কৃদন্ত পদ, মানে কৃত প্রত্যয় দ্বারা গঠিত পদ। অর্থাৎ পরপদটা যদি কৃত প্রত্যয় দ্বারা গঠিত পদ হয়, পূর্বপদটা হবে উপপদ। অর্থাৎ উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হলে সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস। তাই পঙ্কজ এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সময় একদম শেষ, দুঃখিত। ভালো থাকবে, সাবধানে থাকবে।